আচ্ছা, এখন আমরা আমাদের আজকের ক্লাস স্টার্ট করি। জেরোর কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয় সেটার জন্য ভিডিও দিয়ে দিয়েছি আপনাদের। ঠিক আছে, জেরোর একেবারে কাজ হচ্ছে সহজ। ঠিক একইভাবেই জেরোতে আমরা একটা প্রথমে যে ইনফরমেশন গুলা ব্যবহার করছি সেগুলো হচ্ছে আমার কি নিজস্ব ইনফরমেশন ছিল। আর অ্যাড ইওর বিজনেস, যেটা কুইক বুকস এর নাম ছিল কি কোম্পানি, আর এখানে নাম হইতেছে বিজনেস। জেরোর ক্ষেত্রে নামটা কি বিজনেস। এখন বিজনেসের ক্ষেত্রে আপনাকে যে ফাইলগুলো আমরা শেয়ার করব ঠিক একইভাবে যেভাবে করে আসছিলাম। এটা হচ্ছে জেনোভা কম্পিউটার্স লিমিটেড। জেনোভা কোম্পানি আমরা ক্রিয়েট করব জেরোতে, বা বিজনেস একটা ক্রিয়েট করব জেরোতে। ওকে, জেনোভা কম্পিউটার্স লিমিটেড, তারপরে 51 দিয়ে যার যার নাম লিখে দিবেন। ঠিক আছে, যাতে আমি বুঝতে পারি যে এটা আন্নেগো। আচ্ছা, তারপরে হইতেছে এটার ইন্ডাস্ট্রি কম্পিউটার হার্ডওয়্যার সেলস এন্ড সার্ভিস। ওকে, একটু ব্যাকে যাবেন, ব্যাকে স্পেস দিলে এটা বের হয়ে আসবে। কম্পিউটার, এই যে আপনার দিবেন হচ্ছে কম্পিউটার অ্যান্ড কম্পিউটার পেরিফেরাল হোলসেলিং, না কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক অফিস ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং, এটা দিবেন। আর কান্ট্রি দিবেন, এখানে কি কান্ট্রি হবে? আমি আপনাদের ইউএসএ দিয়ে কুইক বুকসটা প্র্যাকটিস করাইছি, আর ইউকে দিয়ে করাবো হচ্ছে জেরোটা। ঠিক আছে, তাহলে আপনারা এখানে দিবেন হচ্ছে ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম, ইউকে। দেখেন, ইউকে করার সাথে সাথেই এখানে একটা টাইম জোন চলে আসে। আর একটা মজার জিনিস কি, লাস্ট ডে অফ ইয়ার ফাইন্যান্সিয়াল ইয়ার। আমরা কুইক বুকস এর ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইয়ার জানতাম মানে আর কি গুগল টুগল বা অন্য কারো হেল্প নিয়ে। আর এখানে দেখেন জেরোতে বিজনেস অ্যাড করার সাথে সাথেই, কান্ট্রি অ্যাড করার সাথে সাথে বলে দিচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হবে কবে, মার্চের 31 তারিখ। তারপরে ডু ইউ হ্যাভ এমপ্লয়িজ, অবশ্যই আমার কিছু এমপ্লয়ি আছে। আর ইউ রেজিস্টার্ড ফর ভ্যাট, ভ্যাটের জন্য রেজিস্টার কিনা, অবশ্যই। তারপর এটা দিব হচ্ছে আদার। এখানে বলছে হুইচ টুল ইউ কারেন্টলি ইউজিং টু রান ইউর বিজনেস, মানে আপনি আপনার ব্যবসাটা রান করার জন্য কি ধরনের সফটওয়্যার ব্যবহার করেন। যে কোনোটা দিলেই হবে, আমরা আপাতত আদার দিয়ে স্টার্ট ট্রায়াল করলাম। সমস্যা নাই, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, এটা তারা একটা ইনফরমেশন চায়, তাদের ইনফরমেশন কালেক্টের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা কি বিজনেস ক্রিয়েট হয়েছে কতদিনের জন্য, 30 দিনের জন্য। দেখেন ভালো করে, এখানে খেয়াল করে দেখেন, আমরা যখন কুইক বুকসে জিনিসটা জানতে চাইতাম তাহলে আমাদেরকে কি গিয়ার আইকন থেকে সাবস্ক্রিপশন এন্ড বিলিং এ যাইতে হইতো। আর অথচ এখানে সুন্দর করে বলে দেওয়া আছে কতদিন বাকি আছে। ইউ হ্যাভ 30 days লেফট ইন ইউর ট্রায়াল হুইচ ইনক্লুড অল ফিচার্স। আপনি চাইলে এখান থেকেও প্ল্যানটাকে সাবস্ক্রিপশন কিনে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ড্যাশবোর্ড। ঠিক আছে, এখানে এটাকে বলা হয় কোম্পানি ড্রপ ডাউন। এটা কি বলা হয়? কোম্পানি ড্রপ ডাউন। মানে যেখান থেকে আপনার যত ধরনের কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানি আপনি এখান থেকে দেখতে পাবেন বা ড্রাইভ করতে পারবেন। এটা হচ্ছে ড্যাশবোর্ড, আমরা এখন যেখানে অবস্থান করতেছি। তারপরে হচ্ছে বিজনেস অপশন, তারপরে হচ্ছে অ্যাকাউন্টিং প্যানেল, এরপরে হচ্ছে পেরোল, তারপরে হচ্ছে প্রজেক্ট, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট। আর এটা হচ্ছে প্লাস নিউ আইকন, এটা হচ্ছে সার্চ মেনু, এটা হচ্ছে নোটিফিকেশন প্যানেল, এটা হচ্ছে হেল্পের জন্য প্যানেল, এখানে হচ্ছে যদি কোনো অ্যাপস আমরা ইন্টিগ্রেশন করি। আর এটা নতুন করে এখন জেরোর সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কানেক্টেড করা হয়েছে, এই জন্য এই অপশনটা আসছে। আর এটা যথারীতি হচ্ছে আপনার ওই যে কুইক বুকসে আমরা দেখতাম যে আমাদের যে অ্যাকাউন্টটা ছিল সে নামের প্রথম অক্ষর থাকতো, এখানেও প্রথম অক্ষর থাকতো। আমি কি করছি, ছবি অ্যাড করছি, এজন্য আমার অ্যাকাউন্টে এখানে ছবি আছে। ঠিক আছে, আচ্ছা। একটা জিনিস মনে রাখবেন, জেরোতে কাজ করা অনেক সহজ, কিন্তু জেরোতে হচ্ছে অপশন গুলো খুঁজে পাওয়া যায় না, চোখের সামনে থাকে না, যেটা কুইক বুকসে আমরা পাইছিলাম। জেরোতে একটু কষ্ট করে সেই অপশন গুলোকে আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা। দেখেন, তারপরে বিজনেসের আন্ডারে অনেকগুলো অপশন আছে, তারপরে অ্যাকাউন্টিং এর আন্ডারে, তারপরে হচ্ছে দেখেন বিজনেসের আন্ডারে কি কি অপশন আছে, ইনভয়েস আছে, অনলাইন পেমেন্ট আছে, কোড আছে, সেলস ওভারভিউ আছে, বিল টু পে আছে, পারচেজ অর্ডার আছে, পারচেজ ওভারভিউ আছে, এক্সপেন্স ক্লেম আছে, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আছে। তাহলে কোনো সময় যদি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করতে হয়, তাহলে কোথা থেকে যাবেন বলেন? বিজনেসের আন্ডারে
তারপরে হচ্ছে কোনো ইনভয়েস করতে গেলে বা সেলস ওভারভিউতে জানতে চাইতে হলে সেটা কোথায় থেকে যেতে হবে? বিজনেসের আন্ডারে। পারচেজ ওভারভিউ বা পারচেজ অর্ডার সম্পর্কে জানতে চাইলে সেটা যাবেন হচ্ছে বিজনেসের আন্ডারে। তারপরে হচ্ছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এর আন্ডারে কি কি আছে দেখেন, ব্যাংক অ্যাকাউন্টস, রিপোর্ট, অ্যাডভান্স। আর এখান থেকে দেখেন অ্যাকাউন্ট ট্রানজেকশন, অ্যাকাউন্ট পেবল সামারি, এগুলা ফেভারিট করা আছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। অ্যাডভান্সের আন্ডারে দেখেন চার্ট অফ অ্যাকাউন্ট। আর খুব সুন্দর একটা ফিচার, ফিক্সড অ্যাসেট। জেরোতে কিছু কিছু কাজের জন্য আসলে জেরো মানুষ খুব ভালো ব্যবহার করে, তার মধ্যে একটা অন্যতম হইতেছে ফিক্সড অ্যাসেট। আচ্ছা, তারপরে হচ্ছে পেরোল, পেরোলের কাজ। তারপরে হচ্ছে প্রজেক্ট, এরপরে হচ্ছে কন্ট্যাক্ট। আমরা কুইক বুকসে দুইটা আলাদা আলাদা জিনিস দেখছিলাম, একটা হইতেছে কাস্টমার, একটা কি সাপ্লায়ার, আলাদা আলাদা অ্যাড করছি। কিন্তু জেরোর ভাষায় সেটা হবে হচ্ছে কি অল কন্ট্যাক্ট নামে। মানে ধরেন রহিম নামক একজন ব্যক্তি, তাকে আপনি অ্যাড করলেন, তাকে আপনি চাইলে কাস্টমার হিসেবে ব্যবহার করতে পারেন, তাকে চাইলে আপনি সাপ্লায়ার হিসেবেও ব্যবহার করতে পারেন। তাহলে আপনাকে অল কন্ট্যাক্ট হিসেবে আগে তাকে অ্যাড করে রাখতে হবে। মানে আমরা যেরকম কুইক বুকসে আলাদা আলাদা অ্যাড করছি কাস্টমার সাপ্লায়ার, এটা এখানে করা যাবে না। আপনাকে করতে হবে অল কন্ট্যাক্ট হিসেবে। যদি অল কন্ট্যাক্ট হিসেবে অ্যাড করেন, তাকে আপনি আপনার কাজের সুবিধার্থে একবার কাস্টমার, একবার সাপ্লায়ার হিসেবে ব্যবহার করতে পারেন। আচ্ছা, তারপরে প্লাস নিউর আন্ডারে ইনভয়েস, পেমেন্ট লিঙ্ক, বিল, কন্ট্যাক্ট, কোড, পারচেজ অর্ডার, স্পেন্ড মানি, রিসিভ মানি, ট্রান্সফার মানি। দেখেন এই দুইটা খুব মজাদার জিনিস। কেন মজাদার জিনিস বললাম? স্পেন্ড মানি এবং রিসিভ মানি। আচ্ছা, স্পেন্ড মানি এবং রিসিভ মানি, আমরা যখন ক্যাশে কোনো পারচেজ করি, ক্যাশে যখন কোনো পারচেজ করি, তখন সেটা কি হয়? আমার জন্য কি প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাচ্ছে, স্পেন্ড মানি, তাই না? আমরা সেটা কুইক বুকসে আলাদা করে দেখানোর অপশন ছিল না, কিন্তু জেরোতে সেটা হইতেছে কি স্পেন্ড মানির অপশন। আরুন ভাই ঘুমায় পড়েন না, পিছনে বালিশ লাগবে। তারপরে হইতেছে যখন কোনো কিছু সেল করবেন, সেল করে তার কাছে যদি টাকা পান, তাহলে সেটা কি হবে? রিসিভ মানি দিয়ে। জেরোতে এই মজার জিনিসটা এই দুটো জায়গায় বলা আছে যে আপনি যখন নগদে কোনো ধরনের ট্রানজেকশন করবেন, সেটা বিজনেসের আন্ডারে আপনি খুঁজে পাবেন না, হাজার চেষ্টা করলেও খুঁজে পাবেন না। সেটা আপনাকে একমাত্র করতে হবে রিসিভ মানি বা স্পেন্ড মানির মাধ্যমে। কথা বুঝাতে পারছি? আপনার নগদে কোনো ট্রানজেকশন হইতেছে, সেটা আপনার কি রিসিভ মানি বা স্পেন্ড মানি দিয়ে করতে হবে। আর একটা মজার জিনিস দেখেন, এখন পর্যন্ত কি জার্নাল পাইছেন? নাই, কিন্তু শুভঙ্করের ফাঁকির মতো একটা অপশন অন করব, সব চলে আসবে। আচ্ছা, জার্নালে আরেকটু বলে রাখি, জার্নালে আপনি ব্যাংক পাবেন না ভাইয়া, বারবার বলে দিচ্ছি। কুইক বুকসে আমরা জার্নাল করার সময় ব্যাংক পাইতাম অ্যাভেলেবেল, তাই না? কিন্তু জেরোতে যখন জার্নাল করতে যাবেন, ব্যাংকের কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না। তাহলে ব্যাংকের কাজ কিভাবে করবেন? এই যে রিসিভ মানি অথবা স্পেন্ড মানি। যদি আপনার ব্যাংকে টাকা ঢুকে, তাহলে রিসিভ মানি, যদি ব্যাংক থেকে টাকা চলে যায়, তাহলে স্পেন্ড মানি। এই জন্যই জার্নালে দেওয়া হয় নাই। কথা বুঝাইতে পারছি? অ্যাকাউন্ট নাম্বারটা হ্যাঁ, কিভাবে শো করবে ব্যাংক অ্যাকাউন্ট? রিসিভ মানি স্পেন্ড মানির ভিতরে গেলেই আপনার ব্যাংক নির্দিষ্ট করে দিতে হবে। জি। তারপরে হচ্ছে সার্চ মেনু, যদি কোনো কিছু আপনি খুঁজে পেতে চান। তারপর নোটিফিকেশন প্যানেল তো বললাম, নোটিফিকেশন অপশন। আর এটা হইতেছে আপনার হেল্প, যদি কোনো হেল্পের প্রয়োজন। আর এটা হইতেছে মাল্টি ডটস, যেখান থেকে আপনি আপনার কোনো কিছু অ্যাড করতে পারবেন। আর এটা তো এআই। আর এটা হইতেছে আপনার অ্যাকাউন্ট, ঠিক আছে? এখানে আপনার নাম দেখাবে। এডিট প্রোফাইল, আপনি চাইলে আপনার প্রোফাইলে গিয়েও কি করতে পারেন, সেই জিনিসগুলোকে এডিট করে নিতে পারেন। এই যে দেখাচ্ছি আমার প্রোফাইলে, এই যে আমার ছবি অ্যাড করছি, এই যে নাম, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, লোকেশন, মোবাইল নাম্বার, যেটা ওই যে অ্যাকাউন্ট ওপেন করার সময় দিয়ে আসছিলেন, ঠিক আছে? এগুলা দিয়ে আপনি করতে পারেন। ওকে, তাহলে আজকে এটা সামারি ছিল। আজকের আমাদের টপিক কি কি সেটা আমরা একটু দেখবো। অ্যাকাউন্ট ওপেন কিভাবে করতে জেরোতে, এবং কোম্পানি সেটআপ কিভাবে করতে হয় সেটা দেখবো। তারপর কোম্পানি সেটিংস, চার্ট অফ অ্যাকাউন্ট, কিভাবে ইউজার অ্যাক্সেস নিতে হয় ক্লায়েন্টের কাছ থেকে। আমরা সেটা কি অনেক দূরের ক্লাসে গিয়ে শিখছিলাম, তাই না? কুইক বুকস একটা কত নাম্বার ক্লাসে শিখছি? 5 নাম্বার, 5-এ। আর জেরোতে এটা শিখবো হইতেছে প্রথম ক্লাসে, কারণ আছে। আচ্ছা, তারপর জেরো প্রো অ্যাডভাইজারের সার্টিফিকেশনের জন্য গাইডলাইন বলে দেবো। আচ্ছা, কোম্পানি সার্টিফিকেট, সরি কোম্পানি সেটিংস, কোম্পানি সেটিংস এর জন্য প্রথমে যাব। আচ্ছা, তাহলে এটা কি? কোম্পানি ড্রপ ডাউন, সবসময় রাখবেন, এটা হইতেছে কোম্পানি ড্রপ ডাউন মেনু। এখান থেকে দেখেন সোয়ান সলিউশন নামে আমার আরেকটা প্র্যাকটিস কোম্পানি চালু আছে, মানে যতগুলো কোম্পানি আছে সব এখানে আছে।
আরেকটা আপনাদের বারবার বলছিলাম যে কুইক বুকস এর অ্যাকাউন্টেন্ট ভার্সনে স্যাম্পল কোম্পানি ছিল, তাই না? এইখানে এই যে দেখেন জেরোর মধ্যে আছে কি ডেমো কোম্পানি, একই জিনিস। ওইখানে স্যাম্পল, এখানে ডেমো। ওইখানে ছিল কি কোম্পানি, এখানে কি বিজনেস, একই নাম। ঠিক আছে, এখন আমরা দেখব সেটিংস অপশন। দেখেন সেটিংস অপশন খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। এখান থেকে প্রথমে আমরা সেটিং করব অর্গানাইজেশনাল ডিটেলস। প্রথম কাজ হচ্ছে আমার এটা, প্রথমে কি লোগো আপলোড করতে হবে। যে দেখেন বিস্তারিত, ডিসপ্লে নেম, লিগ্যাল নেম, ইন্ডাস্ট্রি, বিজনেস স্ট্রাকচার, রেজিস্ট্রেশন নাম্বার, অর্গানাইজেশন ডেসক্রিপশন, তার কন্টাক্ট ইনফরমেশন, একেবারে বিস্তারিত জিনিস, তাই না? আসেন আমরা এক এক করে সেট আপ করি। জেনোভার লোগো আপনাদেরকে দিয়ে দিছি। জি আপু, এটাও আমার এক সময়কার ক্লায়েন্ট ছিল, আমি কোনো ডলার বিহীন কাজ করিনি। ঠিক আছে আপু। আচ্ছা, এই যে লোগো চলে আসছে। ডিসপ্লে নেম এভাবে রাখবেন, লিগ্যাল নেম এভাবে রাখবেন, ইন্ডাস্ট্রি, বিজনেস স্ট্রাকচার, আমরা একটু স্ট্রাকচার সম্পর্কে জানি, পার্টনারশিপ। ঠিক আছে, সব এখানে দেওয়া আছে আপনাদের। পার্টনারশিপ, কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার আছে, অর্গানাইজেশনাল ডিটেলস। ভাই কুইক বুকস এই জন্য আগে শিখাই, দেখবেন যখন জেরো শিখতে যাবেন না, মনে হবে যে ভাই কোনো ব্যাপারই ছিল না, এটা শুধু শুধু আমরা শিখতে আসি জেরোটা। আচ্ছা, তারপর কন্টাক্ট ইনফরমেশনে যাবো। জেরোটা একদম ইজি। কুইক বুকস পারা মানে আপনি ওয়ার্ল্ডে যে কোনো সফটওয়্যারে কাজ করতে পারার যোগ্যতা রাখেন। তবে হ্যাঁ, যদি আপনি ভালো মতো শিখেন, এটা দায়ভার আপনার। কান্ট্রি হইতেছে ইউনাইটেড কিংডম। স্টেট কি ইউকে। আপু কিছু বলবেন? হুম, জিপ কোড। এই যে চলে আসছে মাউন্ট ক্লোজ, এটা তার ফিজিক্যাল অ্যাড্রেস আমার নাই, এই জন্য সেমটা দিয়ে দিলাম। তার টেলিফোন আছে কি, টেলিফোন, ইমেল, আরে কষ্ট করে অ্যাড করতে হবে আবার। হ্যাঁ, +44 ইউকে। হ্যাঁ, ইমেল, ওয়েবসাইট, আচ্ছা মোবাইল, ফ্যাক্স, ফেসবুক আছে, আর হোয়াটসঅ্যাপ, টুইটার, এগুলো কিছু নেই। আচ্ছা নাই, না থাকলেই ভালো, আমার কাজ কমে গেছে। এটাকে সেভ করে দেব। হ্যাঁ, এই যে চেঞ্জেস সেভড। এবার আবার আমরা ফিরে যাব আমাদের সেটিংস প্যানেলে। অর্গানাইজেশন ডিটেলসটা আমরা কি করে ফেললাম, তাই না? এরপরে কি কি কাজ আমাদের? অর্গানাইজেশন ডিটেলস, ইমেইল, ফাইন্যান্সিয়াল আর ইউজার। আচ্ছা ওকে, দেখেন ইমেইল, ইমেইল অলরেডি তারা টেমপ্লেট রেডি করে রাখছে। দেখেন এই যে 8টা টেমপ্লেট, মানে একটা রিপিটিং ইনভয়েস বা সেলস ইনভয়েস বা ক্রেডিট নোট, স্টেটমেন্ট, পারচেজ অর্ডার, রেমিটেন্স, রিসিপ্ট, কোড, এগুলো প্রত্যেকটার জন্য কিন্তু তারা ইমেল অলরেডি রেডি করে রাখছে। দেখেন ক্লিক করা মাত্র এই যে ইমেল, আপনি চাইলে সেটাকে কাস্টমাইজ করে দিতে পারেন। এই ইমেলগুলো কি, যখন আপনি এই কাজগুলো করবেন, ধরেন সেলস ইনভয়েস করতে গেছেন, তখন কাউকে ইমেল পাঠানোর প্রয়োজন, বাই ডিফল্ট তারা এই ইমেলটাই তাকে পাঠাবে। ঠিক আছে, এই যে ক্লিক করলেই আপনার ইনভয়েসের
ডিটেলস গুলো আপনি চাইলে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। অলরেডি তারা 8টা জিনিসের জন্য টেমপ্লেট রেডি করে রাখছে। কথা বুঝাইতে পারছি? নতুন করে অ্যাড করতে চাইলে এই যে অ্যাড ইমেল টেমপ্লেট, এখান থেকে আপনি টাইপ সিলেক্ট করে দিবেন। ধরেন স্টেটমেন্ট, এই যে স্টেটমেন্টের জন্য আপনি যদি ডিফল্ট সেট করে দেন, এটাকে ডিফল্ট আকারে আপনার এটা সেভ থাকবে। শুধু নামটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, করতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে এখান থেকে এই যে দেখেন, এখান থেকে নাম, আপনার যাবতীয় বিস্তারিত জিনিসগুলো আপনি এখান থেকে সেভ করে দিতে পারেন। এটা কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ইমেল সেটিং, একদম সিলি একটা সেটিংস। এবার আসেন ইউজার্স। ইউজার্স এর আগে এটা হচ্ছে শুভঙ্করের ফাঁকির মতো চ্যানেল, ঠিক আছে? ওই যে মনে আছে কুইক বুকসে দেখেছিলাম হইতেছে লিস্ট, লিস্টের আন্ডারে অনেক কিছু কম ছিল, যখনই আমরা ওইখান থেকে কিছু অপশন অন করে আসছিলাম অ্যাডভান্সে গিয়ে, তখন আমার লিস্টে গিয়ে কি সবকিছু চলে আসছে। আমরা অ্যাকাউন্টিং এর আন্ডারে একটু অ্যাডভান্সে যাব। এখানে কয়টা জিনিস দেখা যাচ্ছে গুনে রাখেন, 3, 2, 5টা, তাই না? আর এখানে একটা। চলেন আমরা ইউজার্স অপশনে যাই। এইটা ইউজার্স অপশনটা হইতেছে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিতে হবে। কিভাবে নিবেন এটাই দেখাচ্ছি। এই যে দেখেন, এখন কি আমি একজন ইউজার, তাই না? এখানে লগ 13 মিনিট একক, আমি এটাকে পারমিশনটাকে চেঞ্জ করব। কেন চেঞ্জ করব? কারণ আছে, দেখেন কুইক বুকসে একটাই অ্যাকাউন্টেন্টের অ্যাক্সেস দেওয়া যায়, আর এখানে 3টা জিনিসের জন্য দেওয়া যায়, একটা প্রজেক্ট, একটা পেরোল, একটা বিজনেস এন্ড অ্যাকাউন্টিং। প্রজেক্টের জন্য 3টে অ্যাক্সেস, একটা লিমিটেড, একটা স্ট্যান্ডার্ড, একটা কি অ্যাডমিন। সব থেকে পাওয়ারফুল অ্যাক্সেস হইতেছে অ্যাডমিন। আর পেরোল যদি কাজ করতে চান পেরোলের অ্যাক্সেস থাকবে, না হলে নাই। আর বিজনেস এন্ড অ্যাকাউন্টিং এর আন্ডারে এইখানেই অনেক ফাঁকি আছে। আমরা সব থেকে পাওয়ারফুল অ্যাক্সেস হইতেছে অ্যাডভাইজার। অ্যাডভাইজারে যাব, আর যত আনচেক মার্ক আছে ক্লায়েন্টকে বলবেন সবগুলো চেক মার্ক করে দেওয়ার জন্য। কারণ হচ্ছে আমরা যখন মানে আর কি ব্যাংক রিকনসিলিয়েশন করতে যাব, তখন একটা অপশন আসবে ক্যাশ কোডিং, একটা অপশন আসবে কি ক্যাশ কোডিং। সেই ক্যাশ কোডিং অপশনটা ব্যবহার করে আমরা মুহূর্তের মধ্যেই অনেকগুলা ট্রানজেকশন রিকনসিল করতে পারবো। যদি আমার অ্যাক্সেস অ্যাডভাইজার না থাকে তাহলে কিন্তু আমরা পারবো না, ঠিক আছে? তাহলে অ্যাডভাইজার অ্যাক্সেস নেবেন, আপডেট পারমিশন নাও শেষ। এবার দেখেন এখান থেকে জাস্ট একটু রিলোড দেব, কতগুলো অপশন চলে আসছে না? হ্যাঁ, এই যে দেখছেন আগে জার্নাল ছিল না, কিন্তু চলে আসে আসছিল, ড্যাশবোর্ড হিস্টরি ছিল না, ট্যাক্স রেট ছিল না, ট্র্যাকিং ক্যাটাগরি ছিল না, কনভার্সন ব্যালেন্স ছিল না। বুঝাতে পারছি? দেখেন এখান থেকেও কিন্তু এই যে ম্যানুয়াল জার্নাল চলে আসে। এজন্য এই অপশনটা খুব বেশি জরুরি দরকার। ক্লায়েন্ট আপনাকে তার অ্যাকাউন্টে ঢুকে ইনভাইট ইউজার দিবে। এখন আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, অবশ্যই যে ইমেইলে আপনার জিরো অ্যাকাউন্ট আছে সেটা। তারপর প্রজেক্টের জন্য অ্যাক্সেস, 3টে অ্যাক্সেস সব থেকে পাওয়ারফুল। যদি আপনাকে দিয়ে প্রজেক্টের কাজ সে করায় তাহলে অ্যাডমিন অ্যাক্সেস দিবে, না হলে লিমিটেড দিবে, না হলে কোনো কিছু দেওয়ার না থাকলে অপশন অফ থাকবে। আর বিজনেস এন্ড অ্যাকাউন্টিং এর আন্ডারে সব সময় অ্যাডভাইজার রোল নেবেন, আর যতগুলো আনচেক বক্স আছে সবগুলো চেক মার্ক নেবেন। এটাই সব থেকে পাওয়ারফুল পজিশন, ঠিক আছে? ইনভয়েস নিলে শুধু ইনভয়েসের জন্য দিবে, স্ট্যান্ডার্ড নিলে কিছু কাজ করতে পারবেন, সব পারবেন না। আর রিড অনলি মানে কি শুধু পড়া, আর কোনো কিছু করতে পারবেন না। এটা হলো আপনার ইউজার অ্যাক্সেস, বুঝেন? এবার আসেন আবার অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্স অপশনে গেলে আমরা পাবো হচ্ছে ফাইন্যান্সিয়াল সেটিংস, যেটা আমরা ওই যে কুইক বুকস এর গিয়ার আইকনে অ্যাডভান্স অপশনে যে কাজগুলো পাইতাম, ফাইন্যান্সিয়াল ইয়ার সেট করতে হইতো, ডলার সেট করতে হইতো, তারপরে চার্ট অফ অ্যাকাউন্টস এর নাম্বার সেট করতে হইতো, এই যে কাজগুলো যে করা লাগতো না, সেটাই হচ্ছে এখানে ফাইন্যান্সিয়াল সেটিংস নামে আছে। আমি যে যখন বিজনেসটা অ্যাড করে আসছিলাম তখন আমি ইউকে দেওয়ার কারণে লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার কত দেখাচ্ছে, 31শে মার্চ। ওকে, ভ্যাট স্কিম, এখানে ভ্যাটের যে স্কিমটা সেটা ক্যাশে দিব। ভ্যাট পিরিয়ডটা হবে কোয়ার্টারলি, ভ্যাট নাম্বার দিলেও চলবে, না দিলেও চলবে, কোনো সমস্যা নাই। তারপরে হইতেছে এই যে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি স্কিম, সিআইএস যেটাকে বলা হয়। আপনার ক্লায়েন্ট যদি কনস্ট্রাকশন রিলেটেড কোনো ব্যক্তি হয়ে থাকে তাহলে সেই অপশনগুলো নিয়ে কাজ করবে। আই এম রেজিস্টার্ড কন্ট্যাক্ট, আই এম আনরেজিস্টার্ড কন্ট্যাক্ট, ঠিক আছে? আই এম রেজিস্টার্ড কন্ট্যাক্ট, আই এম আনরেজিস্টার্ড কন্ট্যাক্ট, এটা এগুলা দিলে অনেকগুলা মানে আর কি ভেরিফিকেশনের প্রয়োজন আছে। এর ব্যাসের দরকার নেই। লক ডেট, ওই যে মনে আছে কুইক বুকসে ক্লোজ দ্য বুকস, ক্লোজ দ্য বুকস গিয়ার আইকন থেকে
যেটা মানে আর কি যাতে প্রিভিয়াস ডাটাগুলো যাতে কেউ অ্যাক্সেস করতে না পারে বা গিয়ে কোনো অকারেন্স না ঘটাইতে পারে। এখানে নাম হইতাছে লক ডেট নামে। এখানে দুইটা কাজ দেখেন, স্টপ অল ইউজার্স এক্সেপ্ট অ্যাডভাইজার্স মেকিং চেঞ্জেস অন অ্যান্ড বিফোর, মানে অ্যাডভাইজার ব্যতীত বাকি সবার জন্য। আর পরে স্টপ অল ইউজার্স মেকিং চেঞ্জেস, এটা এখানে যদি সেট করে দেন, ডেট সেট করে দেন, তাহলে এখানে কি হবে, সকল ধরনের যারা যারা ইউজার থাকবে সবার জন্য বন্ধ হয়ে যাবে। আর এইখানে যদি ডেট সেট করে দেন, এইখানে যদি ডেট সেট করে দেন, তাহলে শুধুমাত্র অ্যাডভাইজার রোলে যে থাকবে সে ব্যতীত বাকি সবার জন্য লক হয়ে যাবে। কুইকবুকসে কি ছিল, দুইটা জিনিস ছিল, একটা হইতেছে তার কাছে ওয়ার্নিং যাবে শুধু, আরেকটা হইতেছে ওয়ার্নিং গিয়ে পাসওয়ার্ড দিতে হইতো। আর এইখানে দুইটা জিনিস দেখানো হয়েছে, শুধুমাত্র অ্যাডভাইজারের ক্ষমতা আলাদা দেখাইছে, অ্যাডভাইজার ব্যতীত বাকি সবাইকে বন্ধ করে দিবে। আরেকটা হইতেছে সবাইকে বন্ধ করে দেওয়া, দুইটার যে কোনোটা হইতে পারে। আমরা এখানে কিছু করবো না, টাইম জোন ওই দেশের টাইম জোন অনুযায়ী সেভ করে দিলাম। ওকে, ঠিক আছে, রিটার্ন টু ড্যাশবোর্ড। তাহলে আমরা ইউজার দেখলাম, অর্গানাইজেশন, ইমেল এবং ফাইন্যান্সিয়াল দেখলাম, কোম্পানি সেটআপও দেখে ফেললাম, তাই তো? আচ্ছা, কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিতে হয় সেটাও দেখলাম। এবার আসেন অ্যাডিং চার্ট অফ অ্যাকাউন্টস, কিভাবে চার্ট অফ অ্যাকাউন্টস অ্যাড করতে হয়। ওকে, চার্ট অফ অ্যাকাউন্টস এই যে উপরে তো ইনফরমেশন দেওয়া আছে না, নিচে চার্ট অফ অ্যাকাউন্টস গুলো দেওয়া আছে, ঠিক আছে, নিচে চার্ট অফ অ্যাকাউন্টস গুলো দেওয়া আছে। আচ্ছা, চার্ট অফ অ্যাকাউন্টস কই পাবো? অ্যাকাউন্টিং এর আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্টস, অথবা অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্স অপশনে গেলে আমরা কি পাবো, চার্ট অফ অ্যাকাউন্টস পাবো। এই যে এটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখে নিতে পারেন। হ্যাঁ, আমরা কষ্ট করে কুইক বুকস এর সময় চার্ট অফ অ্যাকাউন্টস এর নাম্বার মনে রাখতে হয়েছে 1 2 3 4 5, তাই না? অথচ দেখেন জেরোতে কত সুন্দর ভাবে তারা দিয়ে রাখছে, জিনিসটা দেখে এতটাই ভালো লাগে জেরোর এই চার্ট অফ অ্যাকাউন্টসটা। এনে খেয়াল করেন, প্রথমে হইতেছে কি, আমরা অল অ্যাকাউন্টসে আছি, তাই না? তারপরে অ্যাসেট, তারপরে লায়াবিলিটি, তারপরে হইতেছে ইকুইটি, তারপরে হইতেছে এক্সপেন্স, তারপরে হচ্ছে রেভিনিউ। দেখছেন মানে আর কি কত সুন্দরভাবে তারা পাঁচটা জিনিস, মানে অ্যাকাউন্টিং ইকুয়েশনে যে পাঁচটা এলিমেন্ট তারা আলাদা করে রাখছে, ঠিক আছে? আমরা ওই প্যানেলে গেলে ওই জিনিসগুলো আমরা আলাদা আলাদা করে দেখতে পাবো। আর আর্কাইভ মানে হইতেছে যেটাকে বাদ দিয়ে দেওয়া। দেখেন তারপরে হইতেছে কি দেওয়া আছে, অ্যাড অ্যাকাউন্ট। এই প্যানেলটা খেয়াল করেন, প্রথমে দেওয়া আছে কি আমাদের অ্যাড অ্যাকাউন্ট, তাই না? যে কোনো ধরনের চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করা যায়। তারপরে দেখেন অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, মানে জেরো কি করছে, সব সময় সে ব্যাংকটাকে আলাদাভাবে বিবেচনা করছে, এই জন্য ব্যাংক অ্যাকাউন্টের জন্য সে আলাদা অপশন রাখছে। যদি আমাদের অ্যাড করতে হয় তাহলে অ্যাড ব্যাংক অ্যাকাউন্টটা আলাদা আমরা রাখবো। তারপর আপনি যদি চান প্রিন্ট পিডিএফ আকারে করতে করতে পারবেন। ইম্পোর্ট মানে কি, একসাথে যদি আপনার অনেকগুলো চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করতে হয় তখন এটা। আর এক্সপোর্ট হচ্ছে যখন আপনি এগুলাকে সিএসভি ফাইল আকারে কনভার্ট করবেন বা ডাউনলোড করবেন। আর সবসময় মনে রাখবেন জেরো সিএসভি ছাড়া অন্য কোনো ফাইল সাপোর্ট করে না, জেরো শুধুই সিএসভি ফাইল। আমরা যেরকম কুইক বুকসে এক্সেল ফাইল বা সিএসভি ফাইল বা ডট টিএক্সটি ফাইল এগুলো সাপোর্ট করছে, জেরো শুধুমাত্রই সিএসভি ফাইল সাপোর্ট করবে। ওকে, তাহলে দেখেন অলরেডি কিন্তু তারা চার্ট অফ অ্যাকাউন্ট দিয়ে রাখছে। দেখেন কতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট দিয়ে রাখছে, 86টা, 86। এখানের মধ্যে কিছু তালা দেওয়া না, কিছু তালা দেওয়া আছে, যে তালা দেওয়া যেগুলো আছে সেগুলো কোনোদিনও আপনি ডিলিট করতে পারবেন না, সেগুলো সারা জীবনের জন্য চিরস্থায়ী। আচ্ছা, সেগুলো হইতেছে, তালাগুলো হইতেছে কি সারা জীবনের জন্য কি চিরস্থায়ী। আচ্ছা, এখন দেখেন কোড নাম্বার গুলো আপনার কষ্ট করে মনে রাখতে হবে না, আপনি অ্যাসেট ক্লিক করেন, অ্যাসেটের কোড তারা বলেই দিছে 6 7, ঠিক আছে? তারপরে হইতেছে লায়াবিলিটির কোড, লায়াবিলিটিতে ক্লিক করেন 8 9, তারপর ইকুইটিতে 950 থেকে শুরু, এক্সপেন্সে 3 4, হ্যাঁ 3 4, 3 4 আর 5 একটা আছে, ঠিক আছে? রেভিনিউতে গেলে 2 মনে হয়, হ্যাঁ রেভিনিউতে গেলে 2। কথা বুঝাতে পারছি? এইভাবে করে তারা অ্যাকাউন্টের নাম্বারগুলো তারা বলে রাখছে। এখন আমরা সর্বপ্রথম অ্যাড করবো হইতেছে ব্যাংক অ্যাকাউন্ট। আপনাদের যে ডকুমেন্টটা দিব, আরবিএস ব্যাংক,
চেকিং অ্যাকাউন্ট। এখানে অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করার পরে এইখানে ওয়ার্ল্ডের যতগুলা আমরা ইউকে দিয়ে সেট করছিলাম না কান্ট্রি, এজন্য ইউকে যত রেনাউন্ড কোম্পানিগুলা সরি ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো এখানে দেওয়া আছে। আমরা কি করব, যেহেতু আমাদের কাছে কোনো ব্যাংক নাই, আমরা চলে যাব ডান পাশের অ্যাড উইদাউট ব্যাংক ফিট, কন্টিনিউতে চলে যাব, ব্যাংকের নাম দিব আরবিএস ব্যাংক, ঠিক আছে, অ্যাকাউন্টের নেম আরবিএস ব্যাংক চেকিং অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট টাইপ এটা কি ক্রেডিট কার্ড, না আমার এটা তো ক্রেডিট কার্ড না, এটা কি ব্যাংক অ্যাকাউন্ট, তাই না, আদার। তারপরে অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে, ভাই যে কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেন, ঠিক আছে। তারপরে অ্যাকাউন্ট কোড, এই যে কোড নাম্বার এটা কি অপশনাল যদিও বলতেছে, আমরা একটু দেখব। অ্যাডভান্সে যাব, চার্ট অফ অ্যাকাউন্টসে, অ্যাসেট পাশে যাই, কত নাম্বার ফাঁকা আছে, 612 612, কারেন্সি জিবিপি, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট সেট, একটু রিলোড দিই, অ্যাসেট পাশে চলে যাই, দেখেন এই যে 612 আরবিএস ব্যাংক, সবই তো ঠিক আছে, কোনো একটা জিনিস মনে হয় মিসিং। কি জিনিস মিসিং বলেন তো, কি জিনিস মিসিং, যেটা কুইক বুকস আমরা করে আসছি, যেটা এখন জেরোতে পাচ্ছি না। ওপেনিং ব্যালেন্স, কারণ ভাই কি জিনিস মিসিং, ভাই কি ঘুমিয়ে পড়ছেন নাকি আজকে থিওরি ক্লাস দেখে, হ্যাঁ, কি জিনিস মিসিং, সবই তো দিলাম, কুইক বুকস এর মতন নাম, তারপরে হইতেছে অ্যাকাউন্ট টাইপ, ডিটেল টাইপ সবই দিলাম, তাই না, তাহলে আর কি মিসিং, ওপেনিং ব্যালেন্স মিসিং, ঠিক আছে, এটা শাকিল ভাই আগে বলে ফেলছে, আচ্ছা ভাই দেখে আসছে ওই জন্য হয়তো বা পারছে। প্লাস নিউ এর আন্ডারে, এখন বলেন তো, একটা জিনিস মনে রাখবেন, ওপেনিং ব্যালেন্স কোন জিনিসের ওপেনিং ব্যালেন্স অ্যাড করার জন্য অপশন হচ্ছে আপনার হাতে দুইটা, একটা রিসিভ মানি স্পেন্ড মানি, অথবা জানালে তো পাবেনই না ভাই ওপেনিং ব্যালেন্স, আপনাকে আরেকটা দিতে হবে কনভার্সন ব্যালেন্স। কি ব্যালেন্স, কনভার্সন ব্যালেন্স, কোথায় পাবেন, অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্স, কনভার্সন ব্যালেন্সে সবকিছুই সেট করা যাবে। কিন্তু আমি ব্যাংকেরটা ব্যাংকেরটা এই যে করেন তো একটু, সিস্টেম, তার মানে কি এটা কি ওপেনিং ব্যালেন্স দেওয়ার জায়গা, বুঝাতে পারছি, আপনি যখন ওপেনিং ব্যালেন্স দিতে যাবেন তখন হয় আপনাকে কনভার্সন ব্যালেন্স ব্যবহার করতে হবে, অথবা রিসিভ মানি বা স্পেন্ড মানি। রিসিভ মানি স্পেন্ড মানি শুধুমাত্র ব্যবহার করতে পারবেন ব্যাংকের ক্ষেত্রে, আর বাকি সকল ধরনের অ্যাকাউন্টের কনভার্সন ব্যালেন্স ব্যবহার করতে হবে এইটার মাধ্যমে, ঠিক আছে। বাকি সকল অ্যাকাউন্ট যেমন হইতেছে ইনকাম, এক্সপেন্স, রেভিনিউ, ঠিক আছে, তারপরে হইতেছে আপনার ইকুইটি বলেন বা অ্যাসেট, অন্যান্য ব্যাংক ব্যতীত অন্যান্য সকল জিনিসের ওপেনিং ব্যালেন্স অ্যাড করতে পারবেন হচ্ছে কনভার্সন ব্যালেন্সের মাধ্যমে। ওকে, তাহলে আমরা প্লাস নিউর আন্ডারে চলে যাব, যেহেতু ব্যাংকের অ্যাকাউন্ট, এটা তো ক্রেডিট কার্ড না, তাহলে আমার কি মানি দেব, রিসিভ মানি দেব, স্পেন্ড কেন, আমার তো টাকা চলে যাচ্ছে না, আমার তো রিসিভ হচ্ছে না। আমি জার্নাল যখন দিতাম, ওপেনিং ব্যালেন্সে জার্নাল দিতাম, তখন ব্যাংকের ব্যাংক ডেবিট করতাম, আর কি ওনার সিকিউরিটি ক্রেডিট করতাম না, হ্যাঁ, তাহলে ব্যাংক তো ডেবিট হওয়া মানে কি আমার রিসিভ মানি হয়েছে না। হ্যাঁ, এই যে দেখেন আরবিএস ব্যাংক, পাইছেন হারুন ভাই ব্যাংক সিলেক্ট করার অপশন, হ্যাঁ, তারপর নেক্সটে চলে যাব, এই যে রিসিভ মানির অপশন চলে আসছে, কে আনছে, ধরে নিলাম মালিক নিয়ে আসছে, ঠিক আছে, ওনার, নিউ কন্ট্যাক্ট, আমরা করব, দেখেন ডেট দেওয়াটা কত সুন্দর সিস্টেম, জানুয়ারি সিলেক্ট করব, 23 সাল সিলেক্ট করব, ওকে দিব জানুয়ারির 1 তারিখ, আচ্ছা ডেসক্রিপশন লিখবো ওপেনিং ব্যালেন্স, চোখে কম দেখতে এসে, ওপেনিং ব্যালেন্স কোয়ান্টিটি কটা, একটা, আর ইউনিট প্রাইস কত হবে, যেটা আমার অ্যামাউন্ট ছিল কত, 1803.90, কেন 1803.90, অ্যাকাউন্ট তাহলে কি হবে, চার্ট অফ অ্যাকাউন্টটা বলেন, ক্রেডিট কি হবে,
হুম, কি হলো? ভুলে গেছেন নাকি? হ্যাঁ, জার্নাল দিলে কি হতো? আরে ক্যাপিটাল ক্যাপিটাল। জার্নাল দিলে কি হয়, আমাদের ওপেনিং ব্যালেন্সের বছরের শুরুতে ওপেনিং ব্যালেন্সে যাবে দিয়ে কি হয়, ব্যাংকের যদি টাকা নিয়ে আসেন ব্যাংক ডেবিট আর ওনার সিকিউরিটি ক্রেডিট, তাই না? ওনার সিকিউরিটি এখানে কি ক্যাপিটাল নামে আসবে, কারণ যেহেতু এটা কোম্পানি অ্যাকাউন্ট। আর ভ্যাট আপাতত পক্ষে কি নো ভ্যাট, এই যে অনেকগুলো ভ্যাট তারা দিয়েই রাখছে, নো ভ্যাট দিয়ে সেভ করে দেব। কত সুন্দর সিস্টেম, তাই না? এখানে একটা জিনিস দেখলাম যে কোয়ান্টিটি, এটা প্রথম দেখলাম আমার জীবনে। হ্যাঁ, কত Quantity কিছুই দেখবেন। দেখেন অ্যাসেট পাশে এই যে ব্যাংকে চলে আসছে ওপেনিং ব্যালেন্স 1803.90। ঠিক আছে, এভাবে করে ব্যাংক অ্যাড করবেন। যে ভাই কোয়ান্টিটিতে একটা দুইটা বলতে তোমাকে আবার যদি অ্যাড করেন থাকে সেটা 2 নম্বর কোয়ান্টিটি হয়েছে। না রে ভাই, তাহলে দুইটাকে গুণ করে গুণ ফল ওটা। এখন ওখানে তো জিরো দিলে কি হবে, রেজাল্ট আসবে? না, ওই জন্য এক দিছে, যাতে একের সাথে যা গুণ করি সেটাই রেজাল্ট আসে, তাই না? ওই জন্য এখানে এক দিছে। তারপরে হচ্ছে মঞ্জ ব্যাংক। মঞ্জু ব্যাংকটা কোন দেশে? ক্লিয়ার ইউকে। হুম, অ্যাড উইদাউট বেনিফিট, বহুত ঝামেলার ব্যাংক, বহুত ঝামেলার ব্যাংক। একবার ভুল ক্রমে অ্যাকাউন্ট ওপেন করছিলাম, জীবনে শিক্ষা হয়ে গেছে। আদার। আপনি করছিলেন কিভাবে? হ্যাঁ, আপনি কি ওখান থেকে করছেন? না, আমার ক্লায়েন্টের একটা কাজের জন্য আমি নিজের একটা অ্যাকাউন্ট ওপেন করছিলাম, পরে গিয়ে বুঝতে পারছি ঠেলা। টাকা নিতে হবে, তার অন্য কোনো অ্যাকাউন্ট নাই, মঞ্জ ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে, ওই জন্য বাধ্য হয়ে অ্যাকাউন্ট ওপেন করছি। 613। তখন তার আমাদের ইউকে আপু ছিল না, ইউকে হেল্প করার। দেখেন অ্যাসেট পাশে চলে যাই, এই যে মঞ্জ চেকিং অ্যাকাউন্ট চলে আসছে, ঠিক একইভাবে প্লাস নিয়োর আন্ডারে রিসিভ মানি দেবো, তাই তো? এই যে দেখেন এখন কি দুইটা ব্যাংক আসছে না, দুইটা ব্যাংক যেটাতে করবেন ওটাতে সিলেক্ট করবেন ওনার। আপু ভালো আছেন? শরীর ভালো আপনার? হ্যাঁ, এখন ভালো হয়েছে? হ্যাঁ, আমার কালকে একটা পরীক্ষা আছে ভাই, আমি একটু তাড়াতাড়ি যাব। কি এক্সাম? একটা যান, না আসলেও আর কি বলবো, শুধু এক্সেসটা বাঁচানোর জন্য। হুম। আজকে রাতে এক্সেস নিব, তো টেনশন করেন না। আচ্ছা, এখন কি হবে? ক্যাপিটাল, তাই না? নো ভ্যাট। দেখেন আরুন ভাই, এখানে যদি জিরো দিই তাহলে কি হবে রেজাল্ট? জিরো আসে না? এই জন্য কি দিতে হবে, ওয়ান দিতে হবে। বুঝছেন? মনু বুঝছে। ঠিক আছে, ওকে, রিলোড দিই, দেখি চলে আসছে কিনা। এই যে 8.27। ঠিক আছে, তাহলে ব্যাংক আমরা অ্যাড করতে পারলাম। এরপরে আসেন একটা ক্রেডিট কার্ড অ্যাড করি। ক্রেডিট কার্ড অ্যাড করব, অ্যাড ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। অ্যাড উইদাউট ব্যাংক ফিট, কন্টিনিউতে যাব, পেস্ট করে দিবেন ওয়ান ব্যাংক। অ্যাকাউন্টের নেম ক্রেডিট কার্ড ওয়ান ব্যাংক ক্রেডিট। এটা কি ক্রেডিট কার্ড? ক্রেডিট কার্ড হলে সবসময় লাস্টে 4 ডিজিট চাই, তাই না? ওকে, অ্যাকাউন্ট কোড। এই এখন কোড নাম্বার কোনটা দিব বলেন, কোনটা দেখে দিব বলেন? হ্যাঁ, লায়াবিলিটি।
ভাল লাগলো না আপনাদের কথা। 614। এই যে দেখেন 614 আসছে না? কেন অ্যাসেট দিছি বলেন তো, মাথা কাটান। সম্পর্ক নিয়ে টাকা তো আমার কাছে আছে এখন। হ্যাঁ, ক্রেডিট কার্ডে কিসের টাকা আছে আপনার? বললাম ক্রেডিট কার্ড, তাহলে এটা অ্যাসেটের না, অ্যাসেট পাশে কেন দেখাচ্ছে? এটা তো লাইভ লাইবিলিটি দেখানোর কথা না? তাহলে কি আমি ভুল করছি? হ্যাঁ, বলেন। না, তারা ভুল করছে। হু ইজ দ্য রং পারসন, সফটওয়্যার অর মি? হ্যাঁ, আমি। আচ্ছা, সফটওয়্যার উল্টা করছে। আচ্ছা, ব্যাংকের যে ক্রেডিট কার্ড থাকে সেটা আমার জন্য কি লায়াবিলিটি না? এখন এটাকে আমরা দিব কিসের মাধ্যমে? স্পেন্ড মানির মাধ্যমে। রিসিভ মানি হবে না, এখন কি হবে? স্পেন্ড মানি হবে। কি নাম? ক্রেডিট কার্ড, ওয়ান ব্যাংক ক্রেডিট কার্ড। ঠিক আছে, দেখেন কেন হয়েছে এটা একটু পরে ব্যাখ্যাটা বুঝতে পারবেন, আমি এখন বলবো না, ব্যাখ্যাটা একটু পরে বুঝতে পারবেন। জানুয়ারি, কিরে ভাই কল দাও বন্ধ করে ভাই, আমার ভালো লাগতেছে। ওপেনিং ব্যালেন্স, কোয়ান্টিটি হইতেছে 1, মনু কত, কতটি? 146.09, 146.09। আচ্ছা, অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটা কি হবে বলেন? হুম, বলেন এখন কি হবে? কি হলো, কেউ কথা কয় না। ক্যাপিটালই তো হবে, আবার কি হয়েছে? আরে, হেতিরা কিয়া যে চিন্তা করে, কিয়া কই আর কিয়া চিন্তা করে, হেতিকা মাথায় কত কিছু ঢুকে। অন্য জগৎ না। হুম, এই যে দেখেন তো ক্রেডিট কার্ডের ব্যালেন্সটা কি মাইনাস দেখাইছে না? হ্যাঁ, এই জন্যই তারা অ্যাসেট পাশে নিছে। বুঝতে পারছেন? ক্রেডিট কার্ডে কি অলরেডি কি আমার অ্যাসেটকে কি কমাচ্ছে না? হ্যাঁ, আমার ব্যাংকের আলটিমেট ব্যালেন্সটা কি সে তো কমাবে ফাইনালি গিয়ে, তো এই জন্যই সে মাইনাস করে নিয়ে অ্যাসেট পাশে বসে রাখে। যে একটা বললাম না, হুম, বুঝতে পারছেন? এই জন্য ক্রেডিট কার্ডটা এভাবে মাইনাস করে তারা দেখে। ওকে, এরপরে আর অ্যাড করব না, ঠিক আছে? আচ্ছা, একটা অ্যাড করি, সাপ্লাইজ এক্সপেন্স, সরি অফিস এক্সপেন্স। অল অ্যাকাউন্টে আগে যাবেন, বুঝছেন? না হলে ঝামেলা পড়ে যাবেন। যে কোনো কিছু অল অ্যাকাউন্টে রাখবেন, তারপর সাপ্লাই অফিস এক্সপেন্স আছে কিনা দেখেন, নাই তাই না? তাহলে এক্সপেন্স পাশে যাব, কোন কত নাম্বার খালি আছে? 311, 311 দিই, অ্যাড অ্যাকাউন্টে যাবে। এবার অ্যাকাউন্ট টাইপ কি হবে? দেখেন কত সুন্দর করে প্রিসাইজলি আপনাকে দিয়ে দিছে, এক্সপেন্স, তাই না? তারপরে 311, দেখেন নিচে দেখাবে 311 ইজ অ্যাভেলেবেল, গ্রিন সিগন্যাল। যদি রেড সিগন্যাল দেখায় তাহলে আপনার সেটাকে চেঞ্জ করে দিতে হবে, ডেসক্রিপশনে দেন। আর ট্যাক্স রেট এটা দিব নো ভ্যাট। আর এই নিচে তিনটা যে অপশন আছে, নিচের তিন যে ব্যক্তি, শো ড্যাশবোর্ড ওয়াচ লিস্ট, আমি কি এটা ড্যাশবোর্ডে দেখতে চাচ্ছি, এক্সপেন্স ক্লেম করতে চাচ্ছি, না এনেবল পেমেন্ট করতে চাচ্ছি? কোনোটাই করতে চাচ্ছি না, সবগুলাই আনচেক থাকবে, জাস্ট সেভ করে দিব। দেখেন তো অফিস এক্সপেন্স চলে আসছে কত সুন্দর ভাবে। ঠিক আছে, একটা অ্যাড করে দেখালাম। এবার আসেন, আপনার প্রিন্টের দরকার, অল অ্যাকাউন্টে আগে যাব, কত সুন্দর প্রিন্ট হয় দেখেন, ক্লিক করা মাত্রই চলে আসছে, টেনশনের কিছু নাই, এই যে দেখছেন। কিন্তু ওয়াওটা তখনই হবে ভাই, যখনই আপনি কি করবেন, ধরেন কোন অ্যাসেট প্যানেলে যা দিছেন প্রিন্ট, শুধু অ্যাসেটের টুকুই প্রিন্ট হবে। এই জন্যই অল অ্যাকাউন্টে যাবেন, তারপরে ওয়াও এর জন্য প্রিন্ট পিডিএফ এ যাইতে হবে। ঠিক আছে ফিরোজ ভাই, বুঝতে পারছেন? অনেক সপ্তাহ, শুধু আপনি ক্লাসে আসেন। কুইক এর বেশি উদয়। ক্লাসে আসি নাই শুধু একটা আচ্ছা, আমার বলেন, মায়ের দাম বেশি না ছেলের দাম বেশি? বাকিটা বুঝে নেন। কুইক বুকে ফলো করে চিল করছে। কুইক বুকস ফলো করে সারা দুনিয়ার যত সফটওয়্যার আছে সব কাস্টমাইজ করা।
এবার আসেন আমরা প্রিন্ট পিডিএফ তো দেখলাম, এক্সপোর্ট চাইলে ক্লিক করবেন, 1 সেকেন্ডের ভিতরে চলে আসবে সিএসভি তে, কোনো সময় নেবে না। এই যে সব চলে আসে, দেখছেন? এবার আসি, সময় ঘুরতেই থাকে। মাঝে মধ্যে আমার ল্যাপটপটা তুলে আমার আসার মারতে মন চায়। হ্যাঁ, ট্রায়াল রয়েছে 2 মাস দিলে ভালো। তখন বলতেন যে 3 মাস দিলে ভালো হয়। খালি বারবার অ্যাকাউন্ট বদলে শেষ করবো। এনার্জি থাকে না। এই জন্য কুইক বুকস তারা বলে দিছে যে আমাদের সফটওয়্যার ব্যবহার করার জন্য স্ট্রং নেটওয়ার্ক কমিউনিকেশন থাকতে হবে, শুধুমাত্র কুইক বুকস বলে দিছে। মানে আপনার এক ওয়াইফাই দিয়ে 15-20 জন চালান, 2 জন চালান, 3 জন চালান, হ্যাং হইতেই থাকবে। আমার বাসায় যেটা 100 Mbps, আমি একাই চালাই, তাও শুধুমাত্র ল্যাপটপে চলে, তাও মনে হয় যে মাঝে মধ্যে হ্যাং হয়ে যায়। আর আপনারা তো 5 Mbps এ দিয়ে চালাইতে আছেন, তাহলে কি অবস্থা হবে এটা বুঝছেন? ঠিক আছে, এবার আসেন ইম্পোর্ট। আসলে কি, জেরো হচ্ছে কুইক বুকস আপনাকে প্রতি পদে পদে আটকাইতো, কিছু না কিছু হইলো তারা আপনাকে ওয়ার্নিং দিত, কোনো ঝামেলা করতো। কিন্তু জেরো আপনাকে কিচ্ছু বলবে না, সে সারা গরুর মতো রেখে দিছে, ঝামেলা সে করে ফেলছে। আপনি কুইক বুকসের ঝামেলা, আপনি এরর ফিক্সিং করতে পারবেন, কিন্তু জেরোর এরর ফিক্সিং করতে গেলে আপনার অবস্থা কাইল হয়ে যাবে। যদি আপনি এক্সপার্ট না হন, সারা জীবনে বসে থাকলেও জেরোর ভুল খুঁজে বের করতে পারবেন। এটা হচ্ছে এমন একটা জিনিস, ঠিক আছে? তো জেরোতে কাজ করতে গেলে আরো সাবধান থাকতে হয়। কুইক বুকসে যেমন সে আমাকে ওয়ার্নিং দিচ্ছে, বলতেছে যে এটা এইভাবে করো, এভাবে না এইভাবে করো, কিন্তু জেরোতে আপনাকে ওয়ার্নিং দেওয়ার এত সময় নেই, আপনি আপনার মতো করে যাবেন। সে এমন জায়গায় ভুল করে রাখছে সেটা আপনি নিজেও জানেন না, ঠিক আছে? ওই যে শেক্সপিয়ারের মতো, কি যে বুঝি না সেটাই তো বুঝি না, তখন এরকম হয়ে যাবে। আচ্ছা, এখন ইম্পোর্ট করতে গেলে চার্ট অফ অ্যাকাউন্টসে দেখেন, হোয়াট সিস্টেম আর ইউ ইম্পোর্টিং ফ্রম, কোন সিস্টেম থেকে আপনি ইম্পোর্ট করতে চাচ্ছেন, জেরো থেকে, তাই না? আচ্ছা, জেরো থেকে ইম্পোর্ট করতে যাচ্ছেন, তারপর বলতেছে ডাজ দ্য ফাইল ইউ আর ইম্পোর্টিং কন্টেইন অ্যাকাউন্ট ব্যালেন্স, আপনার এই ফাইলে কি অ্যাকাউন্ট ওপেনিং ব্যালেন্স আছে কিনা। যদি ইয়েস হয় 100% ইয়েস দিবেন, না হলে নো বা আই ডোন্ট নো এটা দিবেন। এইবার আসেন, কুইক বুকসের কি ছিল, স্যাম্পল ফাইল, আর এখানে হইতেছে এক্সাম্পল ফাইল। দেখেন দুইটা অপশন দিয়ে রাখছে, চার্ট অফ অ্যাকাউন্ট সিএসবি ফাইল ফর ভ্যাট রেজিস্টার্ড কোম্পানি, চার্ট অফ অ্যাকাউন্ট সিএসবি ফাইল ফর নন ভ্যাট রেজিস্টার্ড কোম্পানি, ঠিক আছে? নন ভ্যাট রেজিস্টার্ড কোম্পানি দুইটার জন্যই। আচ্ছা, তারপরে বলতেছে whether you have created your own chart of account, exported one from your previous accounting system, or you are using a zero chart of account, you should make sure the following few simple guideline, আপনাকে বলছে নিম্নোক্ত গাইডলাইন গুলো ফলো করতে। This file বা the file you import must be CSV file, the name of your file should be end with either .csv or .txt, মানে ফাইলের নামের শেষে সিএসবি রাখতে হবে। দেখেন, বি শিওর ইনক্লুড অল অফ দ্য অ্যাক্টিভ অ্যাকাউন্টস ইউ ইউজড ইন ইয়োর প্রিভিয়াস অ্যাকাউন্টিং সিস্টেম। এটা দ্বারা বুঝাইতেছে যে এই যে চার্ট অফ অ্যাকাউন্ট গুলা এখন আছে জেরোতে, সেগুলা কোনো কিছুই ডিলিট করতে পারিবেন না। আমরা কুইক বুকসে যখন স্যাম্পল কোম্পানি ডাউনলোড করতাম, তখন কি করতাম, শুধু হেডিংটা ঠিক রেখে বাকিগুলো ডিলিট করে দিতাম মনের মাধুরী মিশে। কিন্তু এখানে যদি মনের মাধুরী মিশে ডিলিট করে দেন, তাহলে দেখবেন আপনার অ্যাকাউন্ট থেকে সব চার্ট অফ অ্যাকাউন্ট দেওয়া হয়ে যাবে, ঠিক আছে? এই দেখেন, আমি যদি এই যে চার্ট অফ অ্যাকাউন্ট ফর ভ্যাট রেজিস্টার্ড কোম্পানি এটা দিলাম, দেখেন এটা ওপেন করি, আমরা কত কত অ্যাড করছিলাম মনে আছে, 311 মনে হয়, তাই না? 311, তারপরে বাকি যে চার্ট অফ অ্যাকাউন্ট গুলো ছিল সেগুলো আমরা অ্যাড করছি। আচ্ছা, বিশাল বড় হয়ে গেছে। আচ্ছা, এখানে ম্যান্ডেটরি ফিল্ড কোনটা বলতে পারবেন কেউ? শুধুমাত্র হইতেছে কোড এবং নেম, টাইপ এবং ট্যাক্স কোড, এই কয়টা হইতেছে ম্যান্ডেটরি ফিল্ড, এই যে কোড, নেম, টাইপ এবং ট্যাক্স কোড। আচ্ছা, এইখানে যতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট দেওয়া আছে,
যতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট দেওয়া আছে কোনোটাতেই কেউ হাত দিবেন না। যতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট আছে কোনোটাতেই হাত দিবেন না। এগুলো কোত্থেকে আসছে? আসমান থেকে আসছে? আপনার চার্ট অফ অ্যাকাউন্টে এগুলো অলরেডি আছে। ধরেন সেলস, আমি যদি যাই রেভিনিউতে যাই, এই যে সেলস আছে না 200, আদার রেভিনিউ আছে না 260, ইন্টারেস্ট ইনকাম 270 আছে না? তাহলে আপনি যদি এখান থেকে ডিলিট করে দেন তার মানে বুঝতেছেন আপনার চার্ট অফ অ্যাকাউন্ট থেকেও কিন্তু কি সে গায়েবানা জানাজা পড়ে ফেলবে। সো এটা করা যাবে না। আচ্ছা, তাহলে কি করব? এগুলাকে ঠিক রেখেই আমার কাজ করতে হবে। দেখেন কিভাবে করব। যে ফাইলটা ছিল আমি একটু চেক করে আসি। ব্যাড ডেপ এক্সপেন্স, হ্যাঁ, এটা আমার কাছে কি আছে কিনা একটু আগে চেক করে আসবো। অল অ্যাকাউন্টে যাব, ব্যাড ডেপ এক্সপেন্স লিখে সার্চ করি, নাই মনে হয় না। ব্যাড ডেপ এক্সপেন্স, তো একটু এনশিওর হয়ে নেবেন, অনেক সময় নামের এদিক ওদিক হলেও কিন্তু আসে না। ঠিক আছে, আচ্ছা ব্যাড ডেপ নাই, তাহলে আমার 312, ঠিক আছে 312 দেওয়া যায়। এক্সপেন্স না? হ্যাঁ হ্যাঁ, রাইট। ওই ওভারহেড, ওভারহেডের পরে দিয়ে দিই, এখানে সিলেক্ট করে ইনসার্ট করে নিব, তাই তো? কত হবে অ্যাকাউন্ট নাম্বারটা বলেন? 312, তাই তো? ব্যাড ডেপ এক্সপেন্স, আমি এটাকে সিঙ্গুলার করে নিলাম, হ্যাঁ। আর এটা কি আমার জন্য এক্সপেন্স, তাই না? লেখাটাও কিন্তু ওদের ওইখান থেকে কপি করে আনতে হবে। শুনছি দিন আপু, এই যে এক্সপেন্স, এখান থেকে লেখাটা কপি করে নিয়ে আসেন, নিয়ে এসে এখানে দিয়ে দেন। এটা কি নো ভ্যাট, তাই না? আর ওই পাশে না হলেও চলবে, ওইগুলো আমার ম্যান্ডেটরি ফিল্ড না। ঠিক আছে, আমি একটা এক্সপেন্স অ্যাড করলাম। এবার দেখি কোনো রেভিনিউ, সার্ভিস রেভিনিউ কি অ্যাড করা যায় দেখি তো, একটু চেক করে আসি। আদার রেভিনিউ আছে, সার্ভিস রেভিনিউ নাই, তাই না? তাহলে 261-তে অ্যাড করি আমরা। ভাই এটা এক্সেলে অ্যাড করতেছেন? জি আপু, CSV ফরম্যাট। যেটা ওই যে এক্সাম্পল ফাইল হিসেবে ডাউনলোড করেছি সেটা নো ভ্যাট দেওয়া শেষ, একটু পুশ করে সেভ করে ফেলেন। ঠিক আছে, সেভ করছেন, এবার আসেন ইম্পোর্টের পালা। ব্রাউজ করব, ফাইলটাকে নিব, ইম্পোর্ট করে দিব, কনফার্ম করে দিব। এবার আমরা একটু চলে যাই এক্সপেন্সে, ব্যাড ডেপ এক্সপেন্স আসছে না সুন্দর করে 312। রেভিনিউতে চলে যাই, সার্ভিস রেভিনিউ আসছে না 261। বুঝাতে পারছি জেরোর সমস্যাটা কোথায়, বুঝতে পারছেন? যখন ইম্পোর্ট করতে যাবেন কোনো চার্ট অফ অ্যাকাউন্ট ডিলিট করা যাবে না, হাত দেওয়া যাবে না, ওইখানে মাঝে গিয়ে ওই সুন্দরভাবে ওই জিনিসটা করে সেভ করে তারপরে দিয়ে দেবেন। বুঝাতে পারছি? হ্যাঁ, ওই বুঝ কয়দিন পর পর ঢং করে। ছলনাময় আপু, এই যে একটা কথা আছে না, ছলনাময় নারীর মতো। কুইক বুকস, ছেলেরাও করে। হ্যাঁ ছেলেরা তো আরো বেশি করে। হ্যাঁ ছেলেরা আরো বেশি করে। সেটাই তো। ইসলামী ছেলেদের সেই ছেলে সমস্যা আছে, কিন্তু আমি যেটা বললাম সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। ঠিক আছে, সেটা ইউনিভার্সাল ট্রুথ, সেটা পাল্টাতে পারবে না কেউ। ওকে, তাহলে এখানে ইনফরমেশন গুলো ব্যবহার করবেন। ঠিক আছে, আর এই যে নিচে চার্ট অফ অ্যাকাউন্টস এর লিস্ট দেওয়া, যেটা যেটা আছে সেটা তো অ্যাড করার দরকার নাই, যেটা যেটা নাই সেটা যেটা অ্যাড করুন। ঠিক আছে, আচ্ছা, আর কি তা, অ্যাকাউন্ট ওপেন করলাম। অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাদেরকে ইয়ে দিয়ে দিয়েছিলাম, তাই না? ভিডিও
ওই মুখের জন্য মনটা খারাপ হয়ে গেছে কাজ করতে করতে। হ্যাঁ। তারপরে সেটিং দেখলাম আমরা, চার্ট অফ অ্যাকাউন্ট দেখলাম কিভাবে অ্যাক্সেস নিতে হয়। এরপরে আসেন জেরো প্রো অ্যাডভাইজার সার্টিফিকেশন। আচ্ছা, আমরা কুইক বুকসে যেমন সফটওয়্যারের ভিতরেই আমরা এক্সামের একটা অপশন ছিল, কিন্তু জেরো আপনাকে সার্টিফিকেশন নেওয়ার জন্য জেরোর আরেকটা প্যানেলে আপনাকে যেতে হবে, সেটা হচ্ছে কি জেরো সেন্ট্রাল। সেটা কি জেরো সেন্ট্রাল। জেরো সেন্ট্রালে আপনাকে যাইতে হবে। জেরো সেন্ট্রালে যাওয়ার পরে আপনাকে গিয়ে যথারীতি লগ ইন করে নিতে হবে, ঠিক আছে। এই যে লগ ইন অপশন আছে, ডান পাশে গিয়ে লগ ইন করে নেবেন, যেটা জেরোর অ্যাকাউন্ট ওপেন করে। আচ্ছা, অনেকের এইখানে একটা অপশন আসবে ভাই, বলে দিই, আপনার কান্ট্রি আসবে, কি আসবে, কান্ট্রি আসবে, আবার আসবে হইতেছে আপনার টাইম জোন। কান্ট্রি দিবেন অবশ্যই বাংলাদেশ, এটা যাতে ভুল না হয়। আপনারা প্র্যাকটিস করতেছেন হইতেছে ইউকে বেস্ট কোম্পানির জন্য, কিন্তু আপনি তো এটা এক্সাম দিবেন, তাই না, এই প্যানেলে এসে এক্সাম দিবেন, এই জন্য আপনার ইনফরমেশন তাকে দিতে হবে, আপনি কোথায় আছেন। জিএমটি হচ্ছে 6, মানে ঢাকা বাংলাদেশ খুঁজে বের করে টাইম জোনটা দিবেন, আর হইতেছে কান্ট্রি হইতেছে বাংলাদেশ দিবেন, এটা যাতে ভুল না হয়। তাহলে আসলেন, আসার পরে এখান থেকে লার্নিং অপশনে যাবেন। লার্নিং অপশনে যাওয়ার পরে জেরো সার্টিফিকেশন আসবে, জেরো সার্টিফিকেশনে যাবেন। যাওয়ার পরে এখানে জেরো অ্যাডভাইজার, মানে আমি যে অ্যাডভাইজার হয়েছি আপনাদের সার্টিফিকেটটা এইখানে দেখাবে, এই যে প্রিন্ট টু মাই জেরো অ্যাডভাইজার, এই যে এখানে প্রিন্ট অপশনে গেলেই জেরো দেখাবে, যে মানে আর কি সার্টিফিকেশনটা। এই যে কয় মাস সময় দিছে দেখেন তো, 29/3/2024 থেকে 12/12/2025, হ্যাঁ, 1 বছর সামথিং, তাই না। জেরো সার্টিফিকেট এরকমই হয়, কুইক বুকস এরটাও এখন আপডেট ভার্সন এরকমই হয়ে গেছে, ঠিক আছে, এরকম সার্টিফিকেট দেখা যাবে। আচ্ছা, ওটা আসতেছি পরে। তারপরে হচ্ছে মাই ব্যাচেস। মাই ব্যাচেস মানে আর কি আপনি যদি কোনো এক্সট্রা কোনো সার্টিফিকেশনের জন্য মানে আর কি এক্সাম দেন তাদের সাথে, সেটা। তারপরে জেরো অ্যাডভাইজার সার্টিফিকেশন, দেখেন আপনাদের বেসিক্যালি আসতে হবে এখানে, আপনাদের জিরো দেখাবে, কোনো সার্টিফিকেট দেখাবে না। আপনাকে আসতে হবে কোন প্যানেলে, এই যে জেরো অ্যাডভাইজার সার্টিফিকেশন প্যানেলে, এইখানে আসতে হবে। ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এই যে আমি কবে পাস করছি এটা দেখাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এইখানে তিনটা প্যাটার্ন, একটা জেরো অ্যাডভাইজার সার্টিফিকেশন সেলফ পেস্ট, এই যে দেখেন অনেকগুলা অপশন, এগুলোর ভিতরেও কিন্তু লেসনের ভিতরে লেসন, ঠিক আছে, একটা চ্যাপ্টার, তার ভিতরে অনেকগুলো লেসন, মোর দেন 160 কোশ্চেন, 160টার বেশি কোশ্চেন আছে। আর দুইটা অপশন আছে, একটা হচ্ছে লাইভ ওয়েবিনার, মানে সরাসরি জেরোর সাথে কমিউনিকেশন করে আপনি কি করতে পারেন, সার্টিফিকেট নিতে পারেন অনলাইনে বসে। তারপর হচ্ছে ফাস্ট ট্র্যাক। ফাস্ট ট্র্যাকের একটা অসুবিধা আছে ভাই। ফাস্ট ট্র্যাকের অসুবিধাটা কি, ফাস্ট ট্র্যাকের এই যে দেখেন, ইউ ক্যান অনলি অ্যাটেম্প অ্যাসেসমেন্ট ওয়ান্স, স্কোর 80% অর হায়ার টু পাস, মানে 80% পাইতে হবে অথবা তার বেশি, আদারওয়াইজ ইউল নিড টু কমপ্লিট দ্য সেলফ টেস্ট এক্সাম, মানে আপনার অ্যাকাউন্টে শুধুমাত্র জেরো একবারই ফাস্ট ট্র্যাক অ্যাসেসমেন্ট দিবে, যদি পাস না করতে পারেন তাহলে আর সারা জীবনের জন্য এই অ্যাকাউন্টে ফাস্ট ট্র্যাক অ্যাসেসমেন্ট দিতে পারবেন না। তাহলে আপনাকে দিতে হবে কোনটা, ওই যে সেলফ টেস্ট, যেটা মানে আর কি আপনার 160টা কোশ্চেন, প্রতিটা কোশ্চেনই রাইট হইতে হবে, কোনো একটা কোশ্চেনও যদি বাদ থাকে বা আপনি যদি না দেন বা ভুল হয়, আপনার সার্টিফিকেট আসবে না, হ্যাঁ। ওই যে পরে পরে ঘন্টার পর ঘন্টা বসে থেকে দিবেন, ঠিক আছে। মানে ফাস্ট ট্র্যাক হচ্ছে এটা, ফাস্ট ট্র্যাকের অপশন আপনাকে এইভাবে দিতে হবে। আর হচ্ছে ওয়েবিনারের কথা তো বললাম, সরাসরি লাইভে বসে আপনারা ওয়েবিনারে ইয়েটা দিতে পারবেন, ঠিক আছে। তাহলে কোথা থেকে জিনিসটা পাবেন সেটা বুঝাইতে পারছি, ওকে। তাহলে আজকের টপিক ওটা নিয়ে কথা বলতেছি, তাহলে আজকের টপিক এ পর্যন্তই, ঠিক আছে।